আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আজকে আমরা বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যে জিনিসটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে সংস্কার, রাষ্ট্রকে সংস্কার করা চিন্তাভাবনা। আমি জানি না কতটুকু সফল হবে বাংলাদেশে যারা এখন বর্তমানে প্রতিষ্ঠিত রাজনীতিবিদ আছেন, তারা যে চেষ্টা করতে চাচ্ছেন যে রাষ্ট্রকে সংস্কার করার জন্য। সংস্কার হতে পারে এবং সংস্কারের যে বিষয়গুলোকে উল্লেখযোগ্যভাবে তুলে ধরা হয়েছে এগুলোর বেশিরভাগই যুক্তিসঙ্গত, কিন্তু সত্যিকার অর্থে দেশের মানুষের যদি আর্থসামাজিক অবস্থার উন্নয়ন না ঘটে তাহলে মানুষের নৈতিক চরিত্রের উন্নয়ন হয় না। অর্থাৎ যখন মানুষের মধ্যে অভাব থাকে, তাড়না থাকে, তখন মানুষের সব জিনিসগুলো কেমন যেন এলোমেলো হয়ে যায়। অর্থাৎ সে সব দিক থেকে পিছিয়ে থাকে। সে শিক্ষা, চিকিৎসা, বাসা বাড়ি, থাকা, সব জিনিসের থেকে সে পিছিয়ে থাকে। এর জন্য আমি বলছি যে বাংলাদেশের যে রাষ্ট্র সংস্কারের যে মূলমন্ত্র, সেটা দ্বারা কী অর্জিত হবে। অবশ্যই ইতিপূর্বে যে দেখা গেছে বিগত 50 বছরে যে শাসক যারা ছিলেন তারা সবাই দুর্নীতির সাথে জড়িত ছিলেন এবং এই দুর্নীতি থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। রাষ্ট্র সংস্কার হতে পারে, হয়তো এখানে প্রধানমন্ত্রীর স্থায়িত্বকাল থাকবে 10 বছর, কিন্তু 10 বছর যে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হবে, 5 বছর মেয়াদি দুইবার যে নির্বাচিত হবে, এর পরবর্তীতে হয়তো সে রাষ্ট্রের কাঠামো আবার পরিবর্তন করে ফেলবে। অর্থাৎ এখন যারাই ক্ষমতা আসতে চাচ্ছেন বা যারা ক্ষমতা নিতে চাচ্ছেন তারা জনগণের কাছে ভালো হওয়ার জন্য যাবতীয় যা কিছু করা দরকার সব কিছু করতেছেন। এগুলো আসলে কি জনগণকে খুশি করার জন্য এগুলো করা। সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে দেশের যে ডেভেলপ করার বা দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার যে প্রবৃত্তি তাদের থাকা দরকার, কিন্তু সেটা তাদের মধ্যে কোনো নেই। কারণ হচ্ছে এর জন্যই এতদিন যে চলে গেল, কিন্তু কেউ তো ওরকমভাবে দেখলো না। উন্নয়ন কোনো ফ্যাক্টর না, উন্নয়ন হচ্ছে জনগণের টাকা, জনগণের মাধ্যমে জনগণের জন্য উন্নয়ন হয়, যেটা হলো বাই দ্য পিপল, ফর দ্য পিপল, টু দ্য পিপল। এটা ডেমোক্রেসি একটা সুন্দর কথা, কিন্তু জনগণের মাধ্যমে সম্পূর্ণ ইচ্ছার প্রতিফলন বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সম্পূর্ণ সঠিক নির্বাচন কখনোই হয় নাই। বিসাইডস এর পাশাপাশি যে জিনিসটা বলে রাখা দরকার সেটা হলো বাংলাদেশের মানুষ অত্যন্ত লোভী। তারা নির্বাচনে যদি 1000 টাকা পায় তাহলে 1000 টাকার বিনিময়ে তারা তাদের ভোট বিক্রি করে ফেলে। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইচ্ছা বা অভিপ্রায় যদিও গণতন্ত্রের পক্ষে আছে, কিন্তু তারা সেটা বাস্তবে রূপ দিতে পারে না, কারণ তাদের লোভ এবং গ্রিড। এখানে যে ভোট দেন তিনিও লোভে পড়ে ভোট দেন, আর যে ভোট দিতে যান বা ভোট কিনতে যান বা ভোট যে চান জনগণের কাছে নেত্রী বা নেতা, তারা এই অর্থের বিনিময়ে ভোটটাকে ক্রয় করে ফেলে। যার ফলে সেই অর্থ উপার্জন করতে গিয়ে তারা যখন নির্বাচিত হয় তখন সেই সরকারের যে খাত, যেখান থেকে সে কিছু টাকা আবার চুরি শুরু করে দেয়। এটা এইভাবে হলে বাংলাদেশের যে গণতন্ত্র আছে সেটা আসলে সত্যিকার বলতে কখনোই এরকম 100% ভালো ছিল না। আর পলিটিশিয়ানরা বাংলাদেশে কখনোই সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করার এটা প্রতিষ্ঠা করা তাদের পক্ষে সম্ভব কিনা আদৌ এটা সন্দেহই থেকে যায়। আমরা যখন ছোট সময় স্কুলে যাই, যখন 6 থেকে আমরা ক্লাস 10 পর্যন্ত আমরা লেখাপড়া করি, তখন আমরা দেখি যে সব ছাত্ররা একত্রিত হয়ে এই পিটি করতে হইতো আর কি। পিটি করার সময় আবার একটা ওয়াদা করানো হইতো যে আমরা জীবনের প্রতি ক্ষেত্রে আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকল প্রকার চেষ্টা অব্যাহত রাখব।
কিন্তু এই যে ওয়াদা আর এটা যে প্রমিস টু এ কান্ট্রি, আমরা ওয়াদা করি কিন্তু এই ওয়াদার প্রতিফলন আমাদের বাস্তব জীবনে সেটা হয় নাই। তবে হয়েছে, এটা যে অনেকটা হয়নি তা না। যেমন যারা দুর্নীতিগ্রস্ত না, যারা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু এটা, সত্যি কথা বলতে, তারা এটা পূরণ করতে সমর্থ হয়েছে। কিন্তু এদেরকে বাদ দিয়ে যারা রাজনীতি করতেছেন, বর্তমানে দৌড়াদৌড়ি করতেছেন, তারা অনেক সংগ্রাম করতেছে। অনেক সংগ্রাম করে সরকারের একটা ভালো একটা পজিশন নেওয়ার পরে তাদের দৃঢ় প্রত্যয় থাকবে যে ভালো কিছু করার পাশাপাশি তারা একটা দুর্নীতির সাথে জড়িত হয়ে যাবে। সত্যি কথা বলতে, যদি তাদের সেরকম সদিচ্ছা থাকতো, তাহলে এই বাংলাদেশকে যেই ডেভেলপ করা হয়েছে, এই ডেভেলপকে আরও অনেক দূরে নিয়ে গিয়ে একদম বাংলাদেশকে আরও অনেক দূরে স্বর্ণশিখরে পৌঁছানো, নিয়ে যাওয়া সম্ভব হতো। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বাংলাদেশে অনেক ফ্যাক্টরি, মিল, কলকারখানা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে বিগত বছরে। যেমন স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশে যত রাষ্ট্রায়ত্ত মিল, কলকারখানা ছিল, সব কিছু বন্ধ হয়ে যায়। তারপরে দেখা যায় যে বিএনপি এবং আওয়ামী লীগ দুইটাই বাংলাদেশের মূল শাসক গোষ্ঠী। এরা যখনই ক্ষমতা আসে, এক গোষ্ঠী আর এক গ্রুপের ক্ষতি করে, এইভাবে দেশের ক্ষতি হয় মূলত। আর দেশের যে মানির যে লন্ডারিং আছে, এই প্রক্রিয়ায় বাংলাদেশের রাজনীতিবিদরা, ক্ষমতাসীন ব্যক্তিরা, তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে গিয়ে তারা ইউরোপ, আমেরিকা, কানাডা, দুবাই, এই সকল উন্নত রাষ্ট্রে গিয়ে তারা তাদের আবাসের ব্যবস্থা করে, থাকা খাওয়ার ব্যবস্থা করে, তাদের ছেলেপেলেদের সন্তানদেরকে ওইখানে নিয়ে বড় করে, মানে তারা তাদের নিজস্ব স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশের কথা বলে চিন্তা করে। তো এইভাবে দেখা গেছে যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন খুব একটা বাংলাদেশের জন্য ভালো হয় না। আর বিগত আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের রাজনীতির মধ্যে অনেকটা টানার চেষ্টা করে। বাংলাদেশের যে সেনাবাহিনী, বাংলাদেশের যে পুলিশ বাহিনী, এদের মধ্যে ভারতীয় বাহিনীর মাধ্যমে ইন্টারফেয়ার করার চেষ্টা করে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমাদের দেশ 1971 সালে ভারতের সহযোগিতা এবং নিজস্ব চেষ্টায় স্বাধীনতা অর্জন করেছে। এটা আমাদের জন্য একটা সবচেয়ে বড় ধরনের অ্যাচিভমেন্ট। এই কথা সত্য, কিন্তু একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বাধীন চেতা যে মনোভাব, সেই মনোভাবের প্রবৃত্তির প্রতি হামলা করা হয় এই ভারতীয় ইন্টারভেনশন করা, মানে ভারতীয় দালালি কইরা এই বাংলাদেশের এই ক্ষতিগুলো করানো হচ্ছে। যেমন আমরা যদি দেখতে পাই, তাহলে দেখা যাবে যে সীমান্তে অনেক ধরনের উত্তেজনা মাঝে মাঝে হয়। সেক্ষেত্রে ভারতের সাথে আমরা অসহায়ভাবে চলি। সীমান্তে অনেকই দুর্ঘটনা ঘটে, যেমন অনেক নারীদেরকে নির্যাতন করা হয়, অনেক কৃষকদেরকে গুলি করে হত্যা করা হয়। এইগুলো, ভারত একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা ভারতের কাছে প্রত্যাশা করতে পারি যে সুন্দর বন্ধুত্বসুলভ সম্পর্ক, কিন্তু এটা তো সত্ত্বেও ভারতীয় পুলিশ বাংলাদেশের পুলিশের সাথে এক হয়ে কাজ করে। অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের ব্যাপার আছে যেগুলো আন্তর্জাতিক ব্যাপারগুলোকে সুরাহা করার জন্য ভারতীয় পুলিশের সাথে আমাদেরকে কাজ করতে হয়। কিন্তু যদি সেই কাজের মাধ্যমে যদি কোনো ষড়যন্ত্র সংশ্লিষ্ট থাকে এবং তার মাধ্যমে যদি আমাদের সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী, বিমান বাহিনীর কর্মচারীরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, এটা অবশ্যই অত্যন্ত দুঃখজনক। এর জন্য ভারতের যে নাক গলানোর প্রবৃত্তি অন্য দেশের রাজনীতিতে, সেটা অপ্রত্যাশিত এবং অকল্পনীয়। আমি অনেক ভারতীয় লোকদের সাথে কথাবার্তা বলেছি, তারা অনেক ভালো, দে আর ভেরি গুড পিপল। বাট এই ভারতীয় বাহিনীকে কিভাবে আমাদের দেশে এই ধরনের ষড়যন্ত্রকে হ্যান্ডেলিং করার প্রস্তাবনা আসে বা কার চিন্তা থেকে এই প্রবৃত্তি পরিলক্ষিত হয়, সেটা আমার বোধগম্য নয়। যেহেতু ভারতের পাশে আমরাই শুধুমাত্র প্রতিবেশী রাষ্ট্র না, ভারতের পাশে নেপাল আছে, ভুটান আছে, শ্রীলঙ্কা আছে, মালদ্বীপ আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, আরও অনেক রাষ্ট্র আছে। এদের সাথে ভারতের সম্পর্ক কতটুকু ভালো, এটা আসলে সত্যিকার অর্থে একটা প্রশ্নবোধক চিহ্ন। এই ব্যাপারে খুব একটা ভালো বলে আমার কাছে মনে হয় না। কিন্তু
এর পাশাপাশি আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে ভারত অত্যন্ত গভীরভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করে আসতেছে বিগত বছর থেকে। এইটা ঠিক না। আমাদের রাজনীতিতে ভারতীয় হস্তক্ষেপ এটা আমরা গ্রহণ করি না। ভারতকে আমরা এখনও বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবেই মর্যাদা দিই বা স্বীকৃতি দিই, কিন্তু ভারতীয় যে পুলিশ যেভাবে এই জুলাই আন্দোলনের সময় যেভাবে তারা পালিয়ে যায় এবং তাদের যে অস্ত্র বা তাদের যেভাবে তাদের সম্বন্ধে যে তথ্য প্রকাশিত হয়, তাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে একটা গভীর ধরনের ষড়যন্ত্রের জন্য ভারতীয় বাহিনী পুলিশ এরা জড়িত ছিলেন। এইটা আমরা চাই না এই ধরনের কোনো ইন্টারফেয়ার আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত নাক গলায়। যেহেতু বাংলাদেশ সম্পূর্ণরূপে একটি স্বাধীন এবং গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করতে চাই এবং এর পরবর্তীতে আর কোনো প্রকার ষড়যন্ত্র যেন আমাদের দেশে না আসে সেই ব্যাপারে সংশ্লিষ্ট তদানীন্তন মানে কর্মকর্তা বা কর্মচারী যারা আছেন জড়িত, তারা যেন এই ধরনের জটিল পরিক্রমার মধ্যে যেন না প্রবেশ করান। আমাদের দেশের মানুষের ক্ষতি করার জন্য যে প্রত্যয়, এগুলো যেন না হয় সে ব্যাপারে সচেষ্ট থাকার জন্য অনুরোধ করতেছি। আর আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আছে যারা আসলে সত্যি কথা বলতে নির্বাচনের কথা বলছেন, হ্যাঁ ঠিক আছে, নির্বাচন আমাদের জন্য একটা কাম্য গণতান্ত্রিক ব্যবস্থার জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু বিগত সময় আমরা দেখেছি যে যখন গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসে, গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসার পরবর্তীতে সেটা অত্যন্ত গর্হিত কিছু কাজ করে থাকে যেগুলো অত্যন্ত দুঃখজনক। এক দল আরেক দলকে দেখতে পারে না, এক দলের উপরে আরেক দল চড়াও হয়। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের অন্যতম শক্তিশালী গণতান্ত্রিক কামী নিজেদেরকে প্রকাশ করে যারা, যেমন বাংলাদেশ ন্যাশনাল পার্টি, তারা নির্বাচনের জন্য হাক ডাক দিতেছে, তারা ক্ষমতা আসার জন্য চেষ্টা করতেছে। এটা কোনো অন্যায় কিছু না, কিন্তু ক্ষমতায় এসে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, এটা তাদের এইগুলো বিষয়গুলোকে তাদেরকে ভাবতে হবে যে জনগণের কী কী সমস্যা আছে। আমাদের সরকারের, এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হলেও আমাদের টাকার কোনো অভাব নেই। আমাদের যে জিনিসটাই আমরা করি সেই জিনিসটাকে স্টেবল ইকোনমিতে রূপ দেওয়ার জন্য আমরা যদি চেষ্টা করি, তাহলে অবশ্যই বাংলাদেশকে একটা আরও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব। আমি আরও স্মরণ করতেছি গভীরভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশের ক্রান্তিকালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। শত সহস্র মানুষের অশ্রুসিক্ত করে তিনি চলে গেছেন পরপারে, কিন্তু যেই তার প্রচেষ্টায় অর্জিত যে দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বেগম খালেদা জিয়া, যার ত্যাগী চেতনা আমাদেরকে অত্যন্ত উদ্বুদ্ধ করে এবং তার সাবলীল কণ্ঠস্বর এবং বিনয়ী ব্যবহার আমাদেরকে অবশ্যই প্রাণোদিত করে গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষার জন্য। বাংলাদেশের মানুষের মুখে দুবেলা দুমুঠো ভাতের জন্য যিনি প্রাণপণ সংগ্রাম করেছিলেন, তার সেই প্রচেষ্টাকে আমরা সম্মান জানাই, সাধুবাদ জানাই, এবং তার যে ত্যাগ, জেলের মধ্যে থাকা এবং অন্যায়ভাবে তাকে জেলের মধ্যে রাখা হয়, এবং আরও স্মরণ করতেছি যে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশের যে নেতৃবৃন্দ ছিলেন, অনেককে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। সেই ইতিহাসগুলো বা সেই ঘটনাগুলো অবশ্যই ভুলে যাওয়ার মতো কিছু না, সেই ঘটনাগুলো অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। আমরা দেখেছি যে বাংলাদেশের সাথে যখন পাকিস্তানের ক্রিকেট খেলা হয়, ইয়ং জেনারেশন যখন, সারা বাংলাদেশ যখন ক্রিকেটে মগ্ন, এই সুযোগে সরকার, আওয়ামী লীগ সরকার এই জামাতের নেতাদেরকে গলায় ফাঁসি দিয়ে হত্যা করিয়েছিলেন মানবাধিকার বিরোধী অপরাধের দায়ে। কিন্তু আসলে সত্যিকার অর্থে পাকিস্তানিরা কতদূর মানবতা বিরোধী কাজ করছে সেটা পরিমাপ করার মতো কোনো তথ্য বা উপাত্ত, মৌখিক প্রমাণ ছাড়া, কোনো ভিডিও বা কোনো ক্লিপ
নাই, যার মাধ্যমে এই বিচারগুলোকে সুষ্ঠু বা সুন্দরভাবে করা সম্ভব। দীর্ঘ 50 বছর পরে এই বিচারগুলো করা মানে এটা হলো নিজস্ব আওয়ামী লীগের নিজস্ব ক্ষমতাকে চারিতার্থ করার জন্য, ক্ষমতাকে বেগবান করার জন্য এই যে মানে ভুল পদক্ষেপটা তারা নেয়, এটা অত্যন্ত জাতির জন্য ঘৃণিত এবং অত্যন্ত লজ্জার বিষয়। এটার কারণে দলীয় কোন্দল বৃদ্ধি পায়। আওয়ামী লীগের সাথে সম্প্রীতির সম্পর্ক যেটা ছিল সেটা বিনষ্ট হয় এবং আওয়ামী লীগের পরবর্তীতে পতনের পরে আওয়ামী লীগের এখন বাংলাদেশে কোনো স্থান নেই। শুধুমাত্র কিছু সংখ্যক লোভী, যারা আওয়ামী লীগও করে না, জামাতও করে না, বিএনপি করে না, যখন যেই দল ক্ষমতা আসে সেই দলের পক্ষে তারা কাজ করে। এই ধরনের দলের পক্ষে যারা কাজ করতেছেন বা করার চেষ্টা করতেছেন, আমার বিশ্বাস তারা হয়তো রাজনীতির প্রাঙ্গণে থাকতে পারবেন, কিন্তু তাদের ব্যক্তিত্বহীনতার পরিচয় অত্যন্ত গর্হিত হবে যদি তাদেরকে জাতীয় বড় বড় দলগুলো থেকে কোনো প্রকার পদে অসীন করা হয়। এটা ঠিক আছে যে বিগত সরকারের সময় অনেক আওয়ামী লীগ নেতা কর্মী বা অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের দুর্নীতির মাধ্যমে অনেক টাকা উপার্জন করে ফেলেছেন। এখন দুর্নীতি যেটা হয়ে গেছে সেটা যদি আইন এবং বিচারের মাধ্যমে তাদের যদি যথাযথ বিচার করা সম্ভব হয়, তাহলে সেটা অবশ্যই বাংলাদেশের জন্য ভালো হবে, কিন্তু মাইল ফলক হবে। কিন্তু সত্যি কথা বলতে কি, এই ধরনের রাজনৈতিক ব্যাপারগুলোকে সঠিকভাবে বিচার বা প্রমাণ সহকারে বিচারের ব্যবস্থা করা অত্যন্ত জটিল কাজ। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশকে শক্তিশালী করার জন্য যে প্রত্যয় আমাদের আছে, সেই প্রত্যয়গুলোকে নষ্ট করার জন্য এক ধরনের রাজনীতিবিদ সবসময় সচেষ্ট থাকে। এইগুলো হচ্ছে খাই পার্টি। এরা রাজনীতি করে শুধুমাত্র নিজেদের স্বার্থকে বড় করে দেখার জন্য, দুর্নীতি করে, সীমাহীন দুর্নীতি। এটা ছাড়া যে বাংলাদেশে যে দুর্নীতি দমন ব্যুরো আছে, এরা অত্যন্ত মানে নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ তারা করতে চায় না। তারা নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবসময় কাজ করে থাকে। যেহেতু সরকার দলের বিগত সময় আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, তখন তারা এই ব্যাপারে কোনো দৃঢ় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এই ধরনের অর্গানাইজেশন, সরকারি প্রতিষ্ঠানগুলো দেশের পক্ষে সত্যি কথা বলতে কোনো কাজ করে না। দেশের মঙ্গলজনক কোনো কাজ তারা করতে চায় না। আর বাঙালিদের তো স্বভাব আছে নাকে তেল দিয়ে অফিসে ঘুমানো, অফিস না করে সারাদিন অফিসের গাড়িতে ঘুরে বেড়ানো, অফিসের গাড়িতে বাচ্চাদেরকে স্কুলে নেওয়া, অফিসের গাড়িতে আনন্দ ফুর্তি করা, অফিসের তেল চুরি করা, অফিসের গাড়ির এটা সুযোগ সুবিধা যাবতীয় যা কিছু আছে সরকারি সব কিছু তারা নিয়ে থাকে। কিন্তু ইন টার্মস অফ ওয়ার্ক স্টিল আই হ্যাভ সিন যে রাস্তাঘাটের যে কাজগুলো, উন্নয়ন কনস্ট্রাকশনগুলো, এগুলো সেনাবাহিনীর মাধ্যমে ছাড়া কোনো সিভিল প্রশাসনিক ব্যক্তি বা কোনো টেন্ডার গ্রহীতার কাছে চলে গেলে সেটা দুর্নীতি মাস্ট হবেই। তো দুর্নীতির এত কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটা গণতান্ত্রিক সরকারের জন্য অত্যন্ত কঠিনই হয়ে যায়। আর তাছাড়া গণতান্ত্রিক সরকারের যে রাষ্ট্রপ্রধান হন, তার দেশকে গঠন করার জন্য তার ভালো চিন্তাভাবনা থাকা সত্ত্বেও সে তার দলকে নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ তার দলের সবাই কর্তৃত্বের অধিকারী হয়ে যায় এবং তাদেরকে ম্যানেজ করা, হ্যান্ডেলিং করা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য বাংলাদেশে বিরোধী দলবিহীন একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করা খুবই জটিল হয়ে দাঁড়াবে। যখন ভাগবাটোয়ারা শুরু হয়ে যাবে, তখন এই ভাগবাটোয়ারা নিয়ে বড় ধরনের একটা ক্যাচাল হয় দলের মধ্যে। আর যখন দুর্নীতি হয়, তখন সেটা নিয়ে সংবাদপত্র, প্রিন্টিং, ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে লেখালেখি হয়। এটা নিয়ে আবার আর একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়। সেই লক্ষ্যে একটা রূপরেখা প্রণয়ন করে সেই দিকে যদি কাজ করা যায়, তাহলে হয়তো বা গণতন্ত্রের মাধ্যমে কিছু ভালো কিছু অর্জন করা সম্ভব হতে পারে।
যদিও এটা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে, তারপরেও গণতান্ত্রিক সরকার, প্রফেসর ইউনূস সাহেবের সরকার, আমার বিশ্বাস বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটাকে একটা সুন্দর স্টেবল পরিস্থিতিতে নিয়ে যেতে পারবেন। কিন্তু আমরা চাই না কোনো দলীয় সরকার এসে গণতন্ত্রের মাধ্যমে সেই ব্যাংকিং সিস্টেমটাকে নষ্ট করে দেয়। এই ধরনের জিনিস আমাদের কাম্য না। কাজেই আমরা যেটা চাই, যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইউনূস সাহেবকে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের যে সমস্যা, এই সমস্যাগুলোকে যারা তুলে ধরবেন এবং কি কি ভুল হয়েছে সেই ভুলগুলোকে যারা তুলে ধরবেন তাদেরকে এই নির্বাচন বা ভোটে আসার জন্য সহযোগিতা করা উচিত বলে আমার দৃঢ় বিশ্বাস। এটা ছাড়া যারা শুধুমাত্র ভোটের গান গাইতেছে, তারা নিঃসন্দেহে চুরি করা ছাড়া আর কোনো তাদের ইন্টেনশন নাই। দেশকে তারা ব্যবহার করবে তাদের নিজস্ব ব্যক্তি স্বার্থের জন্য। এটা আমাদের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব। এবং যখনই দুর্নীতি এবং সন্ত্রাসী বেড়ে যাবে, তাহলে তো আওয়ামী লীগ সরকার আবারও সেই তাদের পুনরায় রূপ নিয়ে আবার ক্ষমতা অসীম হইতে চাবে। এটা অস্বাভাবিক কিছু না। যদি এমন হয় আওয়ামী লীগের চেয়েও খারাপ কিছু হতে পারে, তাহলে তো আওয়ামী লীগের আসতে কোনো দোষ থাকে না, বাধার দেখি না। তো সুতরাং আমরা চাই না এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হোক যেটা যতটুকু ভালো ছিল বা যতটুকু খারাপ ছিল, এগুলো যেন আরও খারাপের দিকে যেন না যায়। অর্থাৎ আমরা যেন কিছুটা হলেও উন্নত করতে পারি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে, এবং আমাদের দুর্নীতিটাকে কিছুটা হলেও যেন কমিয়ে আনতে পারি। সেই লক্ষ্যে একটা রূপরেখা প্রণয়ন করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস বাংলাদেশের গভর্নমেন্ট বা আমাদের সরকার যারা দায়িত্বে রত আছেন, তারা এটাকে সঠিকভাবে দেখবেন এবং এটাকে সুন্দরভাবে একটা ব্যবস্থার আওতার মধ্যে নিয়ে আসবেন। তো আজকে এই পর্যন্তই। আমার বিশ্বাস আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা ভালো থাকেন, আপনাদের শুভকামনা করে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।